स्वागतम सकले भालो थाक सकलेर भालो होक सकलेर समस्त रोग शोक दुख निरामय होक এই কামনা নিয়ে 53তম প্রতিষ্ঠা দিবসে একটি দল আয়োজিত উৎসবে গতকাল ছিল প্রথম দিন একাডেমির মঞ্চে আমাদের নবতম প্রযোজনা সিতারা নাটকটি মঞ্চস্থ হয়। আজকে দ্বিতীয় দিন আলোচনা সভার বিষয় থাকছেন এই সময় থিয়েটার কি দর্শকদের আর আকৃষ্ট করছে না। আলোচক হিসেবে আমরা আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট নাটককার এবং পরিচালক শ্রী দেবেশ চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে সংস্কৃতি নাটক সংস্থার সঙ্গে যুক্ত আছেন। শ্রীমতী ঈশিতা মুখোপাধ্যায়, যিনি বর্তমানে নাটককার এবং পরিচালক উষ্ণিক নাট্য সংস্থার সঙ্গে যুক্ত, এবং সঞ্চালক হিসেবে আমরা পেয়েছি শ্রী রাকেশ ঘোষকে, যিনি বর্তমানে দমদম শব্দমুগ্ধর সঙ্গে যুক্ত। তিনিও নাটককার এবং পরিচালক। আজকের আলোচকদের সম্পর্কে যা বলার সঞ্চালক বলবেন, তাদের সম্পর্কে বলার অধ্যত্ত আমার নেই। আর শ্রী রাকেশ ঘোষ সম্পর্কে বলি, বর্তমানে যে সমস্ত যুবকেরা পশ্চিমবাংলা থিয়েটারের অগ্রণী ভূমিকা নিচ্ছে তাদের মধ্যে রাকেশ ঘোষ অন্যতম। এবং শুধু তাই নয়, আমাদের সৌভাগ্য হয়েছিল ওনার পাঠ করা একটা নাটক আমাদের দলে পড়েছিলেন উনি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আবার এই কারণেই আমরা সে নাটকটা করার মতো সাহস দেখাতে পারিনি পরিস্থিতির চাপে পড়ে। যাই হোক, 1971 সালে একটি দল তার কাজ শুরু করেছিল চেতলা কালীঘাট অঞ্চলের কয়েকজন যুবকের হাত ধরে। সে সময় বর্তমানে যেটিকে টালিন নালা বলি, আদি গঙ্গা, সেই গঙ্গার পাশে একটি সিমেন্টের গোডাউনে রিহার্সাল শুরু হতো। সভাপতি বুঝতে পারছেন যে কি করুণ অবস্থার মধ্যে দিয়ে তাদের নাট্যচর্চা শুরু হয়েছিল। পরবর্তীকালে দলের দায়িত্ব নিয়েছিলেন শ্রীমতী স্বপ্না মিত্র, তারপরে মানে প্রয়াত স্বপ্নাদি, প্রয়াত তড়িৎ চৌধুরী এবং পরবর্তীকালে চিন্ময় চট্টোপাধ্যায়। তারপরে বেশ কয়েকজনের হাত ধরে আসার পর যখন করোনার কারণে আমরা বিধ্বস্ত এবং বিচ্ছিন্ন, তখনই আমরা সাথে পাই অভিভাবক হিসেবে নাটককার এবং পরিচালক আমাদের হম্বর রায়কে। আমি জানি না আমার কেন নামগুলো সমস্ত ভুলে যাচ্ছে, যাই হোক এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তারপরে আমরা নতুন করে শুরু করেছি। আজকে এই অনুষ্ঠান আমরা ভেবেছিলাম আরো কিছু মানুষজন পাবো, যাতে করে যে আলোচনা আমরা এখানে করবো বা শুনবো তার সকলের মধ্যে পৌঁছে যায়। এটা ঘটনা এই সময় থিয়েটার কি দর্শকদের আর আকৃষ্ট করছে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে আমাদের কাছে। যাই হোক, আমরা প্রথমে পুষ্পস্তবক দিয়ে আমাদের আজকের আলোচকদের এবং সঞ্চালককে বরণ করে নেব। প্রথমে আমাদের দলের সদস্য শিরূপ পাল দেবেন দেবেশ চট্টোপাধ্যায় হাতের। আমি মাননীয় দেবেশ চট্টোপাধ্যায় মহাশয় এবং শ্রীমতী ঈশিতা মুখোপাধ্যায় এবং আমাদের সঞ্চালক রাকেশ ঘোষকে মঞ্চে আহ্বান জানাচ্ছি।
শিরোপাল দিচ্ছেন দেবেশ চট্টোপাধ্যায় মহাশয়কে। এরপরে রিনি বোস পুষ্পস্তবক দেবেন শ্রীমতী ঈশিতা মুখোপাধ্যায়কে। পাপিয়া দে পুষ্পস্তবক দেবেন শ্রী রাকেশ ঘোষ মহাশয়কে। আমি আর আমার বক্তব্য ত্বরান্বিত করতে চাই না, আমি মাইক্রোফোন আমাদের সঞ্চালক শ্রী রাকেশ ঘোষের হাতে ছেড়ে দিয়ে আমিও দর্শকের আসনে যাব। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। একটি দল আয়োজিত আমাদের আজকের যে আলোচনা সভা তাতে সকলকে স্বাগত। আমার আজকের অবস্থা হচ্ছে দুপাশে তুই মহারাজ মধ্যিখানে কলা গাছের মতো, ঠিক উল্টো। আমি যাদের কাজ দেখে কাজ করবার সাহস পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি এবং এখনো পাই, এখনো যারা অনর্গল আমাকে নানানভাবে উজ্জীবিত করে চলে। দেবেশদার সঙ্গে আমার প্রায় সপ্তাহ ছাড়া ছাড়াই মধ্যরাত্রে কথাবার্তা হয় এবং ঈশিতাদির সঙ্গেও সেই রকমই আড্ডার সম্পর্ক। সেখানে এদের দুজন সম্পর্কে আমার মনে হয় না বাংলা নাটকের দর্শকদেরকে আলাদা করে কিছু জানানোর আছে। তবু আজকের প্রোটোকল মেনে যেটুকু বলবার, আমি শুধু তুলনামূলক জায়গাতে যাচ্ছি। এদের দুজনেরই প্রায় থিয়েটারের শুরু 1984 সাল এবং দেবেশদা কাজ শুরু করছেন শিল্পায়ন, পরবর্তীকালে গণকৃষ্টি, থিয়েট্রন হয়ে 93তে তিনি প্রতিষ্ঠা করছেন দল সংস্কৃতি। আর ঈশিতাদি 1984 সাল থেকেই তার উষ্ণিক নাট্য দল নিয়ে কাজ করে যাচ্ছে। ঈশিতাদি তুলনামূলক সাহিত্যের ছাত্রী যাদবপুর ইউনিভার্সিটির এবং এদের দুজনেরই সিনিয়র ফেলোশিপ আমাদের মিনিস্ট্রি অফ কালচারের। একজনের ঈশিতাদির বিষয় ছিল বহুরূপী সম্প্রদায় নিয়ে আমাদের ভারতবর্ষে এবং দেবেশদার বিষয় ছিল নিউরোসায়েন্স অফ থিয়েটার, আমার যদি খুব ভুল না, নিউরোসায়েন্স এবং আমি এদের দেবেশদার বোধ হয় 55টা নাটক হয়ে গেছে, আমি খুব 58, আমার 3টে কোথাও মিস হয়ে গেছে, আমি আজকে হিসেব করছিলাম সকালবেলায় বলছে। আচ্ছা, এবং এখনো এবং দুজনেই একই সঙ্গে তথ্যচিত্র নির্মাণ করেন, দুজনেই চিত্রনাট্যকার, নাটককার, নির্দেশক পরিচয় তো আপনারা আগেই পেয়েছেন। আমি আজকের আলোচনার বিষয়ে আসব যে দর্শক সংখ্যা কমে যাচ্ছে কিনা বাংলা থিয়েটারের দর্শক। আমি খুব রিসেন্টলি মিনার্ভা জাতীয় নাট্য উৎসবের রবীন্দ্র সদনে আমার অভিনয় ছিল আমাদের সাফো চিত্রাঙ্গদায়। অসম্ভব আনন্দ হয়েছিল যখন নাটক শুরু হলো। আমি অডিয়েন্সে বসি, প্রায় 550 দর্শক ছিল। মানে আমি কখনো কলকাতার কোনো হলে তো এত দর্শক পাই না, তো আমার খুব আনন্দ হয়েছিল। আমি পিছনটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, তখনও দর্শক ঢুকে যাচ্ছে, নাটকের প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, তখনও দর্শক ঢুকছে। আমার একটা ইরিটেশন হচ্ছিল যে ক্রমাগত দরজাটা খোলা হচ্ছে, বন্ধ হচ্ছে। আমি বুঝতে পারছি অভিনেতারা দূরের ওই আলো দুটো দেখতে পাচ্ছেন, দুটো দরজা, তাদের মনঃসংযোগে অসুবিধা হচ্ছে। তো আমি একটা সময় গিয়ে দরজার কাছে দাঁড়ালাম যে আমি পর্দাগুলোকে টেনে দাঁড়াই। সরকারি অনুষ্ঠান, দর্শককে ঢুকতেও বারণ করতে পারছি না। ক্রমশ এবার নাটক ছেড়ে আমি যখন দর্শকের দিকে মন দিলাম, আমার বাঁ হাতে রবীন্দ্র সদনের একদিকে বসে আছে একদল তরুণ ছেলে মেয়ে, একদম লাস্ট সিটে। তাদের প্রত্যেকেরই হাতে মোবাইল জ্বলছে, সামনে নাটক চলছে, তাদের চোখ মোবাইলের দিকে। একই সঙ্গে দেখলাম ডান দিকে বেশ কিছু বয়স্ক
ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন, তারা সম্ভবত নন্দন চত্বরে ঘোরাঘুরি করতে আসেন এবং তারা এসি অডিটোরিয়ামের মধ্যে গিয়ে বসেছেন এবং তারাও পরস্পর মোবাইলে অন্য একটা কোনো বিষয় খুলে ব্যস্ত। এবং আস্তে আস্তে আমি যত এগোতে থাকলাম, প্রথম 4-5টি রো বাদ দিয়ে বাকি দর্শকের সংখ্যা একই। আমার 550-র মধ্যে সেদিন হয়তো সাকুল্যে দর্শক ছিলেন 50 জন। এই সংখ্যাটা, এই ঘটনাটা হয়তো মফস্বলে একটু অন্যরকম ছবি পাই যখন কলসগুলোতে যাই, সেখানে হয়তো 100, 150, 200 যাই হোক, সেটা মালদা হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, বা আমাদের এদিকে দক্ষিণে ক্যানিং বা বারাসাতে, তখন হয়তো যেখানে আমি 200, 250, 300 দর্শক পাচ্ছি, তারা হয়তো জেনুইনলি নাটক দেখতে আসে। সব জায়গাতে আমি তো এরকম পিছনে ঘুরে ঘুরে দেখতে পাই না। আজকের আলোচনার জায়গাটাতেই আমি আসবো এই জায়গায়, যে এই কথাটা কিন্তু বহুদিন ধরেই আমাদের বাংলা নাটকে ঘোরাফেরা করছে যে দর্শক নেই, আমাদের দর্শক নেই, দর্শক নেই। অথচ 500 টাকার টিকিটও বিক্রি হচ্ছে, 1000 টাকারও টিকিট বিক্রি হচ্ছে, যেটা তোমার সঙ্গে আমি খানিকক্ষণ আগেই আলোচনা করছিলাম। তার মানে দর্শক নাটক দেখতে আসছেন। এবং আমি দেবেশদার নাটক দেখতে গিয়ে দেখেছি হাউসফুল, বহু নাটকই দেখি এরকম যেগুলো হাউসফুল হয়ে আছে। নাটক নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত ঝড় বয়ে যাচ্ছে, এত বড় বড় নাটক তৈরি হচ্ছে, সেখানে তারপরেও এই প্রশ্নটা কেন উঠছে? সেটা কি মাতসান্নায়ের মতন ছোট দলগুলো আস্তে আস্তে তাদের দর্শক হারাচ্ছে বলে এই প্রশ্নটা উঠে আসছে যে দর্শক নেই, দর্শক সংখ্যা কমে যাচ্ছে? এটা আজকের প্রশ্ন নয়, বিগত প্রায় 1 দশক ধরেই ঘোরাঘুরি করছে। তাতে যারা নাটকের চর্চা করেন তাদের কিছু আসে যায়নি, তারা তারপরেও থিয়েটার করে যান এবং করবেন। কিন্তু আমি শুধুমাত্র এই আলোচনাটাতেই আসবো। আমি শিবাগাড়ি মেনে প্রথমে ঈশিতাদির কাছেই এলাম, যে যদি ঈশিতাদি এই বিষয়ে আমাদের আলোচনা। না, তোমাকে শিবলরাজ হওয়ার অত দায়িত্ব নেই, আমাকে মহিলা হিসেবে না দেখে মানুষ হিসেবেই দেখো আর কি। তো যাই হোক, আমি তোমার শিবলের উত্তরে প্রথমেই বলি, দেবেশ খুব ভালো বক্তা, আমরা সবাই জানি। আমার মনে হয় তুমি যেটা বললে যে যে অভিজ্ঞতা তোমার হয়েছে মিলাইবাগ নাট্যোৎসবের, সেটা সম্ভবত ফ্রি শো বলে। হ্যাঁ, যখন ফ্রি শো হয় তখন মানুষ একটা বাড়িতে বাইরে বসে থাকবো, যাই না কি হচ্ছে দেখি। কিন্তু যখন চয়েস আছে লোকের কাছে যে আমি এই নাটকটা দেখতে যাচ্ছি, এই দামের টিকিট কেটে দেখতে যাচ্ছি, তার মানে তিনি নাটকটা দেখতেই আসছেন। তিনি বাইরে ঘোরাঘুরি করার থেকে বরং গিয়ে বসি তার জন্য আসছেন না। কিন্তু তার সত্ত্বেও খুব রেলেভেন্ট এটা যে আমরা কি দর্শক হারাচ্ছি এখন। এটা যে 1 দশক শুধু না, আমার ধারণা গ্রুপ থিয়েটারের জন্মলগ্ন থেকেই কিন্তু এই কাহিনীটা আমরা গিয়ে থাকি, তাই না? থিয়েটার করি, থিয়েটারে টাকা নেই, থিয়েটারে দর্শক নেই। এটা সম্পূর্ণ যদি সত্য হতো তাহলে থিয়েটার নামে এই প্রতিষ্ঠানটি একদিনে একেবারে গঙ্গার জলে নিমজ্জিত হতো। তা তো হয়নি, দল বেড়েছে, এতগুলো দল কাজ করছে। এবার তুমি যে কথায় প্রথম এলে যে কোয়ালিটি দর্শক কজন মন দিয়ে দেখছেন, এখন সেটাও জাজ করার মতো না পরিস্থিতি এই জন্যে নয় যে এই যে আমাদের যে টপিকটা আমরা আজকে নিয়ে কথা বলছি, যে এই সময় কি থিয়েটার এই সময় থিয়েটার কি দর্শক হারাচ্ছে। এখন এই সময় বলতে আমি কি বুঝছি? সময় কথার তো ব্যক্তিটা অনেক। এই সময় বলতে কি আমি এই কলকাতা শহরে একাডেমি কেন্দ্রিক বা মধুসূদন কেন্দ্রিক যে থিয়েটার, সেই থিয়েটার দর্শক হারাচ্ছে কথা বলছি, নাকি সামগ্রিকভাবে থিয়েটার দর্শক হারাচ্ছে কথা বলছি? মফস্বলে কিন্তু থিয়েটার যখন ফেস্টিভ্যাল হয়, তোমার সঙ্গে কথা হচ্ছিল একটু আগে, তখন আমরা দেখেছি কিন্তু কলকাতা থেকে বেশি লোক আসছেন, তারা জোগাড় করতে পারছেন। এবং কলকাতার থিয়েটারও বেঁচে আছে কিন্তু মফস্বলের কলসর জন্য মোস্টলি। কলকাতা শহরে খুব বেশি কলস হয় না, কলস না করে দল বাঁচে না, সেভাবে বাঁচে না। আরেকটাও বড় সময় যদি আমি ধরি, যে আমার সময় ভৌগোলিকভাবে এখানে আমার যা সময়, ইউক্রেনের সময়ও তাই। কিন্তু সেই সময়ের দায়, সেই সময়ের যে বিপন্নতা বা সেই সময়ের যে জখম চিহ্নগুলো, সেগুলো কি আমি আমার থিয়েটারের শরীরে ধারণ করতে পারছি? যদি না পারি, আমার থিয়েটারে কোনোদিনই দর্শক হবে না। আমি যদি এই সময় দাঁড়িয়ে থিয়েটার করছি, এটাই একমাত্র সময় থিয়েটার হয়, তাহলে আমি সেখানে মনকে একটা মানে মনের কাছে তর্জকতা করছি। এই সময় থিয়েটার বলতে আমি সেটাই বুঝবো যে এই সময়ের যে রাজনীতি, মানে রাজনীতি বলতে শুধু লোকাল দুটি দলের রাজনীতি নয়, আমরা তো রাজনীতি বলতে সেই বুঝি নানা ধরনের যে রাজনীতি আছে, জেন্ডার পলিটিক্স বলো, ব্যক্তিগত সম্পর্কে দ্বন্দ্ব বলো, এই সময়ের যে বিপন্নতা, সেগুলো নিয়ে যদি থিয়েটার হয়, এই সময়ের থিয়েটার, এই সময় বিপন্নতা এবং তার অন্ধকার এবং আলো, এই দুটো যদি ঠিকভাবে রিফ্লেক্টেড হয়, দর্শক নিশ্চয়ই আসবেন। কাজে আকৃষ্ট করছে না বলবো না, এতগুলো দল তাহলে এত কাজ করছে কি করে, নিশ্চয়ই আসছেন, কিন্তু আর বেছে আসছেন। থিয়েটারের টিকিটের দাম তো বেড়েছে তুমি জানো, এবার তার এগেনস্টে তারা কি পাবেন সেই হিসেবটা কিন্তু করছেন।
আগে যেখানে থিয়েটার দেখতে যাওয়াটা একটা ইভেন্ট ছিল, যে একটা থিয়েটার দেখতে যাচ্ছি, কিন্তু ক্রমশ থিয়েটারের সংখ্যা এত বেড়েছে, এত বেশি থিয়েটার হচ্ছে, এবার দর্শক কিন্তু চুজ করতে শুরু করেছেন, এবং তার হাতেও তো অপশন বেড়ে গেছে। তিনি ওটিটি দেখতে পাচ্ছেন, বাড়িতে বসে টিভি দেখতে পাচ্ছেন, ফিল্ম দেখতে পাচ্ছেন, ফোনের কল্যাণে তিনি কি না পাচ্ছেন, মানে এইটা শয়তানের যন্ত্র বললেও কম বলা হয় এই জিনিসটিকে। যাই হোক, সেখানে তার হাতেও চয়েস বেড়ে গেছে। তো সেখানে তিনি যে টাকাটা খরচা করছেন, যাতায়াত মিলিয়ে একটা 300 টাকাও মিনিমাম যদি টিকিট ধরি, 300 টাকা যাতায়াতে, 200 টাকা খাওয়া দাওয়া, হ্যাঁ না তাটা করে 500 টাকা যদি তিনি খরচা করেন, 500-600 টাকা আজকালকার দিনে, তিনি তো বেছে নেবেন, তিনি তো যাচিয়ে নেবেন, বাজিয়ে নেবেন, তিনিও তো বাজারটা করছেন। আমিও যেরকম প্রোডাক্ট তৈরি করছি, বাজারের কিছু নিয়ম মেনেই তো করছি, একেবারে সম্পূর্ণ ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস করছি, পেছনে আমার কোনো স্কিম নেই, এটা অন্তত আমি বলতে পারবো না। আমি জানি না মানে শুধুমাত্র ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসের জন্য নাটক করাটা এখন কতটা সুবিধাজনক হয়ে উঠেছে, অন্তত আমি যেটুকু অনেস্টলি বলতে পারি, এক ধরনের হিসেব নিকেশ দলও করে, সেই হিসেব নিকেশ দর্শকও করছেন, তিনিও বাজার দর দেখে নিচ্ছেন। কাজে এইটা বোধ হয় এক ধরনের মানে catch-22 সিচুয়েশন, যার কোনো জিগস পাজল নয় যে টুকরো কুড়িয়ে আমি একটা অবয়ব তৈরি করে ফেলবো। ইনফ্যাক্ট একটা ছড়ানো প্রশ্ন উত্তরও বোধ হয় এরকম ছড়িয়ে থাকবে, একটা খুব কনসলিডেটেড উত্তর সম্ভবত হয় না, আমি জানি না, দেবেশ নিশ্চয়ই অন্য কথা বলতে পারবে, ও অন্য একটা অ্যাঙ্গেল দিতে পারবে। মানে ঈশিতাদি বলছেন যে নাটকের দলের সংখ্যা, প্রোডাক্টের সংখ্যা বেড়ে গেছে, কোট আনকোট, মানে থিয়েটারকে তিনি প্রোডাক্ট হিসেবেই দেখছেন। আমি একটু বলে দিই প্রোডাক্ট হিসেবে কেন দেখছি। আমার মনে হচ্ছে কারণ আমরা কোনো মুভমেন্টের মধ্যে নেই, হ্যাঁ, আমরা তো কোনো পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে নেই, কোনো ধর্মীয় আন্দোলনের মধ্যে নেই থিয়েটার নিয়ে। আর ফলে আমি যে তৈরি করছি কি শিল্পবস্তু, সেটি কি যদি প্রোডাক্ট বলো প্রোডাক্টই, এবং শুনতে খারাপ লাগলেও প্রোডাক্ট, না শুনতে খারাপ না, মানে বাজারের পরিভাষা কিন্তু প্রোডাক্ট প্রোডাকশন বলি, কাজে প্রোডাক্ট। যেটা সবাইকে বলার, প্রথমে একটি দলকে ধন্যবাদ যে এরকম একটা আলোচনা সভার আয়োজন করার। আর সত্যি দর্শক আমরা এখানে 20 জন, মানে বক্তা নিয়ে 23 জন। এইটাও একটা আমাদের প্রমাণ করে যে আমাদের থিয়েটার নিয়ে যে বৌদ্ধিক চর্চা, সেই চর্চার একটা মানে সামগ্রিক একটা কোথাও অবনতি ঘটেছে। সেটা আমি এই কয়েক দশক ধরে একটা নিয়মিত লক্ষ্য করেছি যে থিয়েটারটা সবাই এখন করে, কেউ আর তার বাইরে কিছু মানে জানতেও চায় না, পড়তেও চায় না। কিন্তু তবু একটা দল এত বছর ধরে সেই 7 দশক থেকে এই পর্যন্ত এক্সিস্ট করছেন, এবং তারা আবার নতুন করে কাজ শুরু করছেন। আপনাদের দলের আগের কর্ণধার চিন্ময়বাবুর সঙ্গে আমার পরিচয় ছিল, তো তারপরেও অম্ববাবু অত্যন্ত গুণী মানুষ, তিনি আবার কাজ করছেন। তাহলে এই যে দলটা এত বছর ধরে সার্ভাইভ করছে, এটি আমাদের থিয়েটারের একটা জোরের জায়গা। তো আর এই আলোচনার যে বিষয় সেটাতে যে আসি, সেটা একটু ঘরোয়া আলোচনায় করি, মানে আমি তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। এটা নিয়ে আমি একটা বড় আমার একটা তত্ত্ব, আমার একটা মানে পুরোটা নিয়ে আমার প্র্যাকটিক্যাল থিওরি নিয়ে আমি একটা দীর্ঘ চর্চা আমার একটা আছে দর্শক নিয়ে, মানে হোয়াট ইজ দ্য মানে মেন্টালিটি অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যানালিটিক্যাল পার্ট অফ দ্য অডিয়েন্স। এটা আমার নতুন বইটাতে আমি একটা অধ্যায় পুরো দর্শক নিয়েই লিখেছি, যে কিভাবে দর্শককে পাল্টালো, কি করে দর্শকের মন, মানে মন এবং মনস্তত্ত্ব, সেইটা আলোচনার বিষয় বোধহয় আজকে নয়। আমার যেটা মনে হয়েছে, যেটা রাকেশ প্রথম শুরু করলে, আমরা যদি খুব পিছিয়ে যাই ভারতের নাট্যশাস্ত্রের সময়, নাট্যশাস্ত্রে একটা অদ্ভুত দর্শকের শ্রেণীবিভাগ আছে, সেটা হচ্ছে উত্তম, মধ্যম এবং অধম। এবং ভরত বলছেন যে উত্তম শ্রেণীর যারা দর্শক তারা রস অনুভব করবে, মধ্যম শ্রেণীর এবং নিম্ন শ্রেণীর বা অধম শ্রেণীর দর্শক তারা নাট্যের রস গ্রহণ করা তাদের সেই বৌদ্ধিক ক্ষমতাই নেই। তারা আসবে, তারা উত্তেজিত হতে পারে। সুতরাং একজন যিনি মানে পরিচালক, তিনি ভাববেন, মানে ভরত হিসেবে তিনি ভাববেন যে তিনি কোন দর্শকের কাছে পৌঁছতে চান। তো তার মূল মানে ইংরেজিতে টার্গেটটা হওয়া উচিত একটা উত্তম শ্রেণীর দর্শকের কাছে। সেই উত্তম শ্রেণীর দর্শকের সঙ্গে একটা উভমুখী বিক্রিয়া তৈরি হয় শিল্পের ক্ষেত্রে, যদি সেটাকে আমরা শিল্প, এটা একটা মানে অ্যানালিসিসও আমার কাছে আছে। আমার কাছে মনে হচ্ছে দর্শক বলে আসলে কিছু হয় না। দর্শকটা মানে একটা অবজেক্টিভ কোনো বস্তু নয়। মানে ধরুন একটা নাটক হচ্ছে, সেই নাটকটা
তো হ্যামলেট হচ্ছে। কেউ হ্যামলেট পড়ে এসেছেন, কেউ হ্যামলেট পড়েননি কিন্তু হ্যামলেটের গল্পটুকু জানেন, কেউ হ্যামলেটের 4-5টা ভার্সন দেখেছেন, কেউ হ্যামলেটকে অ্যানালিটিক্যালি একটা ক্যারেক্টার তার ইন্টারপ্রিটেশন আছে, আরেকজনের আরেকটা অ্যানালিটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, কেউ আবার কিছুই জানেন না, হঠাৎ করে ঢুকে পড়েছে, কেউ বন্ধু ডেকেছে বলে ঢুকেছে, কেউ সেটাতে কোনো বিখ্যাত অভিনেতা নাম আছে বলে ঢুকেছে। এরকম বিভিন্ন দর্শককে প্রতিদিন আমাদের ওই আমি অডিটোরিয়ামে বসে থাকতে দেখি। সুতরাং দর্শক বলে আমরা কি কোনো নির্দিষ্ট একটা ইয়ে পাচ্ছি, মানে জায়গা পাচ্ছি, খাঁচা পাচ্ছি না। তাহলে দর্শক একটা হাইব্রিড, একটা সংমিশ্রণ। এইবার অথচ আমরা প্রতিক্রিয়া চাইছি, যারা ক্রিয়েট করি একটা অবজেক্টিভ প্রতিক্রিয়া চাইছি, কিন্তু প্রত্যেকটা মানুষ তো সাবজেক্টিভ। সুভাষিস আমার একটা নাটক দেখে যে প্রতিক্রিয়া জানাবে সেটা তুই তো নাও জানাতে পারিস। ওর পড়াশোনা, ওর শিক্ষা, ওর দেখা, ওর বড় হওয়া, ওর বেড়ে ওঠা দিয়ে ও যেভাবে একটা নাট্যকে দেখবে সেটা তোর দেখার সঙ্গে মিলবে না। আবার তুই একটা যেভাবে দেখবি সেটা অন্যের দেখার সঙ্গে মিলবে না। অথচ আমরা যখন শিল্পের এইটা আজকে নাটকটা প্রতীক দেখবে ওরা হাততালি পড়ে রেগুলার হাততালি পড়লো, তার মানে নাটকের কোথাও একটা আবার অবজেক্টিভ ব্যাপারও থেকে যায়। সেটা একটা আমরা যেটাকে আমরা বলি যে রস, দ্যাট ইজ আ সেন্টিমেন্টাল অ্যাসোসিয়েশনস উইথ দ্য অডিয়েন্স, যেটা উত্তম শ্রেণীর দর্শকের সঙ্গে প্রযোজ্য, যেটা মধ্যম এবং নিম্ন শ্রেণীর দর্শকের সঙ্গে প্রযোজ্য নাও হতে পারে। এইবার যত সময় এগোচ্ছে, যেটা নিশিদের খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে আগে নাটকটা দেখার জন্য মানুষ প্রস্তুত হয়ে থাকে। ধর আমি একটা নাটক দেখতে যাবো, সেই হ্যামলেট, আমি তো হ্যামলেট সম্পর্কে কিছু নাও জানি, আমি হ্যামলেটটা পড়বো, তার রেফারেন্স ফ্রেম দেখবো, আমি একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছি 1 সপ্তাহ আগে থেকে কি 1 মাস আগে থেকে যে নাটকটা আমি দেখতে যাবো। এখন আমি দুম করে ঢুকে পড়ছি। ফলে এই যে দেখার প্রস্তুতিহীন একটা দেখার, প্রস্তুতি নিয়ে দেখা, বা আমাদের বিশেষ যে শ্রেণীর দর্শক যাদেরকে আমরা সমালোচনা করি, যে কারণে নাট্য সমালোচনার মান মানে পড়তে পড়তে তরণিতে ঠেকেছে, তার মূল কারণ তো একটাই, সেটা হচ্ছে যে আমরা আমার খুব মানে স্পষ্ট মনে আছে মানুষের অধিকারে রিভিউ লিখেছিলেন পবিত্র সরকার, এবং পবিত্র সরকারের সঙ্গে মানে এটা পরে এটা নিয়ে কথা হয়েছিল, যেটা একটা অসাধারণ রিভিউ, মানে রিভিউটা পড়লে বোঝা যায়। উনি নাটকটা 4 বার দেখেছিলেন রিভিউ করার জন্য। সমালোচনা আছে মানে এবং ভালোকে কেন ভালো, ভালো কেন ভালো শিখেছেন, আবার খারাপ লেগেছে কেন খারাপ লিখছেন। আমরা আসলে মুশকিল হচ্ছে এই যে বিশেষ শ্রেণীর যে দর্শকের কাছে তুই মানে চাইবি যে আমার নাট্যটা গিয়ে, আমার শিল্পটা গিয়ে একজন যেমন এমনি দর্শকও দেখছেন, বিশেষ শ্রেণীর দর্শক যিনি, যাকে আমরা সমালোচক বলি, তিনিও তো দর্শক, তিনি দেখছেন, হয়তো তিনি সেই দেখাটার আমাদের যে আমরা যে খবরের কাগজে এখন যে রিভিউ করি, সেই রিভিউগুলোর মান যে কি নিম্নগামী, সেটা তো আমরা ক্রমশ দেশপুত নামক পত্রিকাটি পড়লেই যা বুঝতে পারি যে কুৎসিত কুৎসিত সমস্ত করে প্রতিভা আসে, এবং আনন্দবাজার পত্রিকা, যেখানে দুটো জায়গায় এখন নাট্য সমাচার প্রকাশিত হয়, কিন্তু নাট্য সমালোচনাই নয়। প্রথমে নাটকের একটা গল্প বলে দেয়, তারপরে এটি ভালো এটি খারাপ, মঞ্চ যথাযথ অভিনয়, এরা আমার বলছি যে এরাও তো দর্শক। অথচ এই বিশেষ শ্রেণীর দর্শকের দায় আরো বেশি ছিল, যে দায় থেকে তারাও সরে গেছে, তারাও একটা এই যে চর্চা, বৌদ্ধিক চর্চা, ভালো হলে কেন ভালো বলা, খারাপ হলে কেন ভালো খারাপ বলা, আমি বলছি যে আমরা মিস করি। আমি সেই জায়গা থেকে এইরকম দর্শককে দেবাশিস দাশগুপ্তের আমি জানি না তো পড়েছিস কিনা সমালোচনা? হ্যাঁ অবশ্যই। না আমি পড়েছিস তো, আমি জানি না এখানে কেউ পড়েছেন কিনা, এই ঘরের মধ্যে কেউ আছেন দেবাশিস দাশগুপ্তের কোনো লেখা কোনো নাট্য সমালোচনা করেছেন? তাহলে বুঝতে পারবেন যে আজকের দেশকে আমি কেন নিম্নগামী করছি। তাহলে বুঝতে পারবেন যে ধরণী ঘোষ এবং ধরণী ঘোষ, বিষ্ণু বসু, তুই বিষ্ণু বসু, ধরণী ঘোষদের যে স্ট্রাকচার ছিল, যে শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে আরো লুসিড করে, আমি কেন দেবাশিস দার কথাটা বললাম, যে সাধারণ ভাবে লিখছেন, গল্প করে লিখছেন, অদ্ভুত সেন্স অফ হিউমার ছিল না, এবং ওইটাকে এমন ভাবে লিখছেন যে একই সঙ্গে একজন বিশেষ দর্শকের দায় থেকে যায় যে সেটা ওইটা পড়ার পরে আরো 5টা দর্শকের কাছে সেইটার সম্পর্কে একটা ধারণা তৈরি করা, যাতে তার আগ্রহ তৈরি হয় নাটকটা দেখতে চায়। এই আগ্রহ তৈরি করছে।
তো ফলে আমি সেই জন্য বলছি সামগ্রিক ক্ষেত্রে আমার সেটা বারবার মনে হয় যে এই যে একটা আমরা দর্শক বলতে আমরা একটা হোমোজিনিয়াস একটা সমসত্ব ভাবে আমরা দর্শককে বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। আমার কাছে দর্শক চিরকালই হাইব্রিড দর্শক বলে মনে হয়েছে। এবং এটা বললে হয়তো প্রায় রেগে যাবে দিদিকে, ঈশিতা নাও রাখতে পারে, সেটা হচ্ছে যে বা ঈশিতা রেগেও যেতে পারে, সেটা হচ্ছে যে একটা সময় পর আমি দর্শকের কথা ভাবা ছেড়ে দিচ্ছি। মানে ছেড়ে দিয়েছি মানে মানে যেটা বলা যায় যে মানে এটা নিয়ে আমার সঙ্গে একটা বড় তর্ক একবার হয়েছিল মেঘনাথ, সে তর্কটা এখনো জানিয়েছে। সেটা হচ্ছে যে দর্শকের কথা ভেবে আমি কি থিয়েটার করবো, মানে দর্শক চাইছে এইটা এইভাবে থিয়েটার করবো। ছোট্ট উদাহরণ দিই, একদম গোড়ার দিকে এমন যে 2 দশক আগে যখন টুইঙ্কেল টুইঙ্কেল করেছিলাম এবং টুইঙ্কেল যখন সফল হয় তখন আমাকে সবাই বলেছিল যে মানে তুমি পরেরটা রাজনৈতিক নাটক করো, তোমার এই জনারটা হিট করবো, হ্যাঁ, সো রিপিট ইউরসেলফ ফর দ্য নেক্সট সাকসেস। আমি বললাম এবার আমার তখন মনে হয়েছিল যে না আমার ফ্যাতারু করতে হবে, এটা নবরোদা লেখাটা আমাকে বেশি করে দেখা হচ্ছিল। এবার ফ্যাতারুতে একদম প্রায় উল্টো দিকের মানে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা বিষয়, এটা খুব রিস্কি এবং এটা আমাকে বড় একটা বকাবকি করেছে যে তুমি এটা করা উচিত হচ্ছে না করার আগে, কিন্তু আমি করে ফেলেছিলাম। এবার দেখ সাকসেস তুই যদি বলিস ফ্যাতারুতেও পেয়েছি, সূর্য পড়া ছাইও পেয়েছে। এবার আমার কথাটা হচ্ছে যে আমি একটা সময় পরে দেখি যে আর দর্শকের কথা আলাদাভাবে ভেবে নাটক না করে এন্ড অফ দ্য ডে আমার কিসে মানে কোন সাবজেক্টটা নিয়ে পড়তে আমার ইচ্ছা করছে আমি সেইগুলো নিয়ে করবো। সেইগুলো কখনো বীরেন্দ্র করেছি, কখনো অজিতেশ বন্দ্যোপাধ্যায় করেছি, আবার কখনো রবীন্দ্রনাথ করেছি, কখনো শেক্সপিয়ার করেছি, তো আবার কখনো দাত্তর লেখা নাটক করেছি। তো এটাও একটা বড় কারণ বলে আমার মনে হয় যে তুমি কি একজন ক্রিয়েটার হিসেবে তুমি কি দর্শককে আগাম বোঝার চেষ্টা করছো যে দর্শক আদৌ হোমোজিনিয়াস নয়, যে দর্শক একটা হেটেরোজিনিয়াস এবং একটা মানে হাইব্রিড দর্শক, সেই দর্শককে তুমি কি করে বোঝার চেষ্টা করছো যে দর্শক এটা চায় বা দর্শক এটাতে এন্টারটেইন হবে বা দর্শক এটা থেকে এটা এই ধরনের নাটক করলে দর্শক চাইবে। সুতরাং সেটা যেহেতু অ্যাজ এ ক্রিয়েটার আমাদের অজানা, আমরা জানি না যে কি কোনটা দর্শক হিসেবে মানে লোকের আরো মাসের কাছে পৌঁছবে, যে মাসটা একটা হোমোজিনিয়াস নয়, যে মাসটা ডিফাইন্ড নয়, তাহলে সেক্ষেত্রে নিজের কাজটা নিজে করে যায় আমার মনে হয়। আর দর্শক এই যে কমা বাড়ার গল্প যেটা মনে হয় আমার এখন ব্যাপার হচ্ছে যে হ্যাঁ মানে আমি যখন অনেক আগে আমি জানি না কেউ দেখেছেন কিনা নাটকটা ইয়ে বলে একটা নাটক করেছিলাম, দেবশঙ্করের একটা মানে ইয়ে ছিল একক মনোরক ছিল, কিন্তু দেবশঙ্কর এটাতে সেটা ছিল আমার সব থেকে কম বিক্রি হওয়া নাটক এখনো পর্যন্ত। কিন্তু আমি এখনো পর্যন্ত ওইটা মানে ওই নাটক ছবিও করেছি, পরে ফিল্ম করছি, কিন্তু আমি এখনো পর্যন্ত ওই আমার তৈরি করা নাট্যের মধ্যে ওটাকে আমি সবার আগে এগিয়ে রাখি। তার ফলে যেটা হয় যে অনেক সময় যে তুমি যে মানে তোমার যেটা তোমার মানে প্রিয় তোমার সৃষ্টি সেটা তোমাকে অর্থ নাও দিতে পারে, আবার তুমি যেটা তোমার মানে তোমার সৃষ্টিটা তো সবই তোমার সৃষ্টি, কিন্তু যেটা তোমার মানে অতটা প্রিয় নয়, মানে অতটা প্রিয় নয় মানে আসলে আমাদের তো একটা সময় পরে মানে আমি ধর মানে কথা প্রসঙ্গে একটা গ্রান্টের কথা উঠে ওটা আসছে, আমি আটকাতে পারছি না। তো সেটা হচ্ছে আমি তো গ্রান্ট পাচ্ছি তো 10 বছর, তার আগে তো গ্রান্ট পাইনি। তার আগে আমার প্রতি বছর থিয়েটার করার কোনো দায় ছিল না, মানে আমি 1 বছর গ্যাপ দিতাম, ভালো লাগেনি 1 বছর পর থিয়েটার করবো না, পরের বছর করবো। এখন পারছি না, এখন আমাকে প্রতি বছর একটা করে থিয়েটার করতে হচ্ছে বাধ্যতামূলক। মানে এই যে এই যে আমি একজন ক্রিয়েটরের কাছে শিল্পীর কাছে তার যদি মানে ওই বাধ্যতামূলক একটা জায়গা থাকে তখন না এটা কোথাও গন্ডগোল হতে শুরু করে। এবার গন্ডগোলটা আমার মধ্যেও হয়েছে, মানে একটা দুটো প্রোডাকশন করে আমার নিজেরই ভালো লাগে, আমার নিজেরই মনে হচ্ছে না করলেই মানে এটা কেন করলাম, অথচ সে বছর আমার প্রোডাকশন করতেই হবে। তো এই মানে আমার কথা হচ্ছে যে তুমি একজন ক্রিয়েটর হিসেবে একটা অতৃপ্তি যদি রাখতে পারি আমরা কোথাও, তাহলে দর্শকের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন অলরেডি মানে ঘটতে থাকে এবং কমে না, মানে আর ওই কমাটাকে আমি গুরুত্ব দিই। মানে এবার
তুই যদি বলি যে কমা ঘুরতে হবে তাহলে তোমার টিকিট বিক্রি যদি না হয় তোমার দল চলবে কি করে? হ্যাঁ, মানে সেইভাবে সার্ভাইভ করে নেবো, সেইভাবে সার্ভাইভ করতে হবে আবার আমাকে। তার কারণ হচ্ছে এবার আমি নিজে, এটা তো একটা ক্রিয়েটর এবং একজন মানে তোমার সংগঠক, দুটো আলাদা সত্তা, তার তো একটা সংঘাত থাকবে। আমাদের সারাক্ষণই থাকে, যে কজন দলের এখানে যারা কর্মধারা রয়েছেন সকলেরই থাকে। আবার আমার কথা হচ্ছে যে এইবার নিজেদেরকে যদি নিজেদের দিকে তাকাই, আয়নার দিকে যদি আমরা তাকাই, তাহলে কি আমরা দেখবো যে এই যে বলছি দর্শক পাল্টে যাচ্ছে, এই যে বলছি মোবাইলে লোকে দেখছে, নাটকে আমরা ক্রিয়েটর হিসেবে আমরা কি নিজেদের পাল্টাতে পেরেছি? আমরা সৌম্য মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, অনপ্রসাদ বণিকরা যে যে জায়গাটায় আমাদের থিয়েটারটাকে তুলে নিয়েছিল, সেই প্যাটার্নটাকে নিয়ে কি আমরা এগোতে পেরেছি? সময় তো এগিয়ে গেছে বহু। এটা আমার একটা কোশ্চেন, মানে এটা আমার মাঝে মাঝে মনে হয় যে আরে সবকিছু তো এগিয়েছে বলছি আমরা দর্শকটা সবাই বলি, দর্শক ও এখন সময় তো এগোবেই। আগে তো এত সত্যি বলছে এত অতিথি ছিল না, এত মাধ্যম ছিল না, মোবাইলে সারাক্ষণ ধরে লোকের রিল দেখছে, প্রত্যেকটা মানুষের রিটেনশন পাওয়ার এখন 25 সেকেন্ড। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস না তো, যখন প্রথম সিরিয়াল তৈরি হয় ইংল্যান্ডে, তখন রীতিমতো মনস্তাত্ত্বিকদের সঙ্গে যোগাযোগ করে দেখা গেছিল যে অ্যাভারেজ মানুষের অ্যাটেনশন স্প্যান হচ্ছে 22 মিনিট। দেখবেন যে সিরিয়ালের মোদ্দা গল্প হচ্ছে 22 মিনিটের, বাকিটা বিজ্ঞাপন, তারপরে লোকে আর মন দিয়ে ওটা দেখবে না। আচ্ছা, আমি সেকেন্ড হয়ে গেছে এখন কথা হচ্ছে 25 সেকেন্ড, 25 সেকেন্ডস, 25 সেকেন্ডে নেমেছে রিটেনশন পাওয়ার। রিলস গুলো ওই জন্য 25 সেকেন্ড করে 25 সেকেন্ডে নাটক করতে হবে আলটিমেটলি। না, আমি বলছি যে এই যে রিটেনশন পাওয়ার কমছে, আমাদের জীবনে গতিও বাড়ছে, সবটা বেড়ে গেছে। মানে আমি বলছি আজ থেকে 15 বছর আগের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের যে মাধ্যম, তোমাকে ফোন করতে গেলে একটা ল্যান্ডলাইনে ফোন করতে হতো, তুমি বাড়িতে নেই, তারপরে তোমাকে বাড়ির কাজের লোক লিখে রাখতো, সে পরে রাত্রিবেলা এসে বলতো, তুমি আমাকে পরের দিন সকালে একটা ফোন করতে, বা আমার পাশের বাড়িতে ফোন বা চিঠি দিতে। এখন আমরা খুব দ্রুত একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি, এতটাই দ্রুত হয়ে গেছে পুরো বিষয়টা। সেইটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা থিয়েটার করি, আমরা শিল্পের সঙ্গে যুক্ত, আমরা নিজেদের ততটা আপলিফ্ট করতে পারি। মানে যে থিয়েটারটা যে ভাবে যে লেগাসি থেকে যাচ্ছিল, সেইখানে তারপরে আমরা বোধহয় একটু বাবুল হয়ে আছি। মানে আমি বলতে চাইছি চর্চার জায়গা থেকে, কারণ সামগ্রিকভাবে আমাদের থিয়েটারে কিন্তু একটা বড় চর্চার অভাব। মানে আমরা যখন থিয়েটার করতে এসেছি আরেক দশকে, তখন আমাদের একটা চর্চার নিয়মিত স্পেস, শুধু মানে শরীরের চর্চা নয়, বৌদ্ধিক চর্চা। সেই এবার তার একটা বড় অভাব, তার কারণটা হচ্ছে রাজনৈতিক বিশ্বাস অভাব, যেটা একটা বড় হলো স্পেস এই মুহূর্তে। কারণ আমাদের শিল্পের চর্চার সঙ্গে আমাদের নাট্যের সঙ্গে কিন্তু একটা রাজনীতি, মানে পলিটিক্যাল পার্টির কথা বলছি আমি, সেটা রাজনৈতিক বিশ্বাসের কথা, একটা কোথাও নিজস্ব রাজনৈতিক বিশ্বাস, যে বিশ্বাসটার সঙ্গে আমাদের থিয়েটারটা যুক্ত ছিল। আর এইটা কি বলতো, একমাত্র একটা রাজনৈতিক বিশ্বাসের তলায়, ওই ছাতার তলায় মানুষ অনেকদিন একসঙ্গে হাঁটতে পারে। শুধুমাত্র একটা মানে শিল্প তো খুব বিমূর্ত, তোমার শিল্পভাবনা রাজেশের শিল্পভাবনা আমারটা আলাদা হতে পারে, বিমূর্ত হতে পারে, কিন্তু রাজনৈতিক বিশ্বাস যেটা কিনা আলটিমেটলি মেরুদণ্ডের বিশ্বাসে গিয়ে পৌঁছয়, মানে সে তো আসল, সেটা থাকতে একসঙ্গে অনেক মানুষ হাঁটতে পারে। যে লোকক্ষয় হচ্ছে থিয়েটারের ক্রমাগত, মানে দলের মধ্যেও, তার একটা খুব বড় কারণ বোধহয় এইটাই যে আমাদের রাজনৈতিক বিশ্বাস এক নয়, এক ছাতার তলায় আমরা হাঁটতে পারছি না, বিশ্বাসই নেই নেই। এখনকার যারা ছেলেমেয়েরা আসছে নেই, তারা খবরের কাগজটুকু পড়ে না। মানে এটা আমি একদম ঠিক। তারা চারপাশে কি ঘটছে সে সম্পর্কে তারা কোনো রকম ভাবে তাদের কোনো অ্যাওয়ারনেস নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই। তার ফলে যেটা হচ্ছে, আমি যদি চারপাশের যেটা বললো যে খুব ইম্পর্টেন্ট কথা, যে আমি যদি আমার সময়কে না রিফ্লেক্ট করতে পারি, দর্শক কেন আসবে? তারপরে যারা থিয়েটার করছে তারা কেন ওই নাটকটা করছে তাদের কাছে পরিষ্কার। তোমাকে একটু থামাচ্ছি, মানে পরে ভুলে যাবো বলে, এই যে হোমোজিনিয়াস দর্শকের কথা বললে না, নয় হোমোজিনিয়াস দর্শক নয়, দর্শক হাইব্রিড, এটা কিন্তু আগে ছিল হোমোজিনিয়াস দর্শকই ছিল। কেন জানো? তার কারণ এটা মোটামুটি শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা এক শিক্ষায়, এক মূল্যবোধে, একরকম ভাবে বড় হতো। এখন একটা ফ্যামিলিতে কেউ, মানে মা বাবা যেরকম, ছেলে মেয়ে নয়, 5 জন ছেলে মেয়ে 5 রকম মানে চয়েসে বড় হচ্ছে। ফলে ওই যে মোটামুটি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির যে জিনিসগুলো ভালো লাগতো বলে
মোটামুটি অনেক মানুষের একটা নাটক একসঙ্গে ভালো লাগতে পারতো। এখন সেই পছন্দের জায়গাগুলো এত আলাদা হতে হতে গেছে। এর সব থেকে বড় একটা মানে ফাঁদ হচ্ছে যে এই পরিসর দাও। এই যে গ্লোবালাইজেশনের কথা তুমি একটু বলছিলে যে মানে উদার অর্থনীতি আমাদের যে ক্ষতিটা করেছে, এই কনজিউমারিজমের দিকে আমাকে ঠেলে দিয়েছে। তো তুমি, তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার মা, তোমার বাবা, প্রত্যেকের মোটামুটি একটা বাড়িতে আজকাল 8টা লোক থাকলে 2টো টিভি থাকেই, 2টো 3টে থাকতেও পারে, বা তাদের এখন ফোন হয়ে গেছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল চয়েস, পাশাপাশি বসে 5 রকম জিনিস দেখছে। আগে কিন্তু সেই চয়েসগুলো ছিল না। ফলে একটি নাটক মোটামুটি ভালো লাগলে পুরো পরিবারে ভালো লাগতো। এখন দেখবেন পরিবারের মেয়ে বলছে আর কি দেখতে নিয়ে গেলে, পছন্দ হচ্ছে না, ছেলে বলছে আমার বেশ লেগেছে। মানে অর্থাৎ এই ব্যক্তিগত পরিসরগুলো মানে বাজারের চাপে এত বিভিন্ন হয়ে গেছে। কারণ এই যে এটাও খুব মজা লাগে আমার ভাবতে, নিশ্চয়ই তোমরা একমত হচ্ছ, বা এই বিষয়ে প্রচুর রিসার্চ হয়েছে যে জয়েন্ট ফ্যামিলি ভাঙার পেছনে কিন্তু আছে একেবারে এই রীতিমতো বাজারি অর্থনীতি। একটা জয়েন্ট ফ্যামিলি ভাঙলে কি হয়, 4টে ফ্রিজ বেশি বিক্রি হয়, 4টে টিভি বেশি বিক্রি হয়। তার মানে ক্রমাগত মানুষকে ভাগ করতে করতে যাও, অথচ ভান দেখাও যে আমি টেকনোলজি দিয়ে তোমাকে সংযুক্ত রাখছি। যে মোবাইলে আমরা যত বেশি মুহূর্তে যোগাযোগ করতে পারছি, তত মুহূর্তে বিচ্ছিন্নও হতে পারছি। এই যোগাযোগ কিচ্ছু প্রমাণ করে না। আজকাল আরো হয়েছে লোকে কথাও বলে না, হোয়াটসঅ্যাপে সমস্ত কথাবার্তা করে। আর একটা লোক যদি হ্যালো বলে, দেবেশ যদি আমাকে ফোন করে বা আমি যদি দেবেশকে ফোন করি, আমার গলা শুনে অন্তত এটুকুও বুঝতে পারবে যে ঈশিতার মন ভালো আছে কি নেই। রাজেশ ফোন করলে অন্তত আমি যদি যে হ্যালোটা বলবে, এই নোটটা অন্তত কানে লাগবে যে সেটা ভালো আছে কি নেই, বা আজকে আনন্দে আছে। সেই মানবিক টাচগুলো, সেই আবেগের স্তরগুলো যদি আমরা হারিয়ে ফেলি, তো ইনভেরিয়েবলি সেই মানুষগুলো এখন থিয়েটার করবে বা দেখতে আসবে আবেগের সেই উত্তম দর্শকের মতো সেই আবেগের সেন্সিটিভিটিগুলো ধরতে পারবে না। যারা কাজ করবে তারাও সেই সেন্সিটিভিটি লুজ করবে। যে বৌদ্ধিক চর্চা একটা অসম্ভব ইম্পর্টেন্ট কথা, আমরা এই নিয়ে বারবার বলি। মানে আমরা বলে বলে আজকালকার ছেলে মেয়েদের বই পড়াতে পারি না, তারা টেক্সট বুকের মতো করে একটা করে নাটকের বই নিয়ে যায়। আমরা একটা ওয়ার্কশপ করালাম, বুঝলে, সেখানে কিছু ছেলে মেয়ে এসছে, অশোকদার ক্লাস নিতে গিয়ে বলছেন শম্ভু মিত্রের রক্তকরবী ছাড়া কি নাটকের নাম জানো, সবাই চোখ। এবার অশোকদার স্বগতোক্তি, ইস রক্তকরবীটাই যে কেন বললাম সেটা হয়তো জানতে পারতো না। মানে বিভৎস আর কি। মনে হয় তোমার আমাদের ওই যে তোমরা যে ওয়ার্কশপটা করলাম, প্রথম অভিজাতকের ওয়ার্কশপ করলাম, দেবেশ ওয়ার্কশপ করেছিল আমাদের সঙ্গে। মানে সেখানে একটা প্রশ্ন ছিল যে প্রিয় 3টে প্রশ্ন ছিল ফর্ম ফিল আপের সময়। প্রিয় নাট্যকারকে, প্রিয় নাটককারকে, মানে দুটো আলাদা আলাদা করেছিলাম, আমরা কেন যে করেছিলাম যাই হোক, প্রিয় নাট্যকারকে, প্রিয় নাটককারকে এবং প্রিয় পরিচালককে। 3টেই অধিকাংশ লোক লিখেছে দেবশঙ্কর হালদার। ওই একটি মাত্র নাম জানে তারা। সে অভিনেতা না, প্রিয় অভিনেতা, হ্যাঁ প্রিয় অভিনেতা, প্রিয় নাটককার, প্রিয় নাট্যকার দেবশঙ্কর হালদার। মানে ওই নামটা সামাও জানে, এবং তাও জানে আমার ধারণা এখন পরে হলেও, তখন হ্যাপি প্যারেন্টসে রমরম করে চলছে। হ্যাঁ, কাজেই যারা এসছে তারা মোটামুটি থিয়েটার থেকে 150 কিলোমিটার দূরে, কিন্তু ওই নামটা তাদের মনে হয়েছে যে এইটা নামটা জানি, কাজে নাট্যকারও সে, নাটককারও সে, প্রিয় অভিনেতাও সে। এখন এমন নয় যে এদের আমরা জীবন থেকে বাদ দিচ্ছি, কারণ এরা আমাদেরই পরিবেশে, আমাদেরই বন্ধুবান্ধবের ছেলে মেয়েরা, আমাদেরই ভাই বোনেরা। তো একটা প্রসেস হতে পারে তাদের গড়ে পিঠে নেওয়া কিছুটা, যেটা হয়ে হচ্ছে, ওখান থেকে বেশ কিছু ছেলে মেয়ে এসছে, এখনো দলে কাজ করছে। তো থিয়েটারের মেইন স্ট্রিমের সঙ্গে ভিড়িয়ে দেওয়া, মেইন স্ট্রিম বলতে এখন তো গ্রুপ থিয়েটারই মেইন স্ট্রিম, এখন তো বাণিজ্যিক থিয়েটার নেই, সেইটা না একটা উভয় পক্ষের জার্নি। মানে দেবেশ একা একা বলে যাবে এবং উল্টো দিকের লোকটা নেবে না, এ তো হতে পারে না। কারণ উল্টো দিকের লোকটা নেবে কখন, যখন তার এই আবেগের চর্চাগুলোর করার একটা ঝোঁক থাকবে, সে বুঝতে পারবে কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা। আজকাল একটা জিনিস নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি, বাইরে যখন আমরা আড্ডা মারতে যাই বা রাস্তায় হেঁটে যাচ্ছি, তখন অল্প বয়সী ছেলেদের শুধু নয়, মধ্যবয়স্ক মানুষদেরও মুখের ভাষা কি অশালীন হয়েছে। কেন হয়েছে? তার কারণ নিশ্চয়ই ভাষা সম্বন্ধে সেই বোধটা চলে যাচ্ছে যে প্রকাশ্যভাবে কোন ভাষা বললে কানে লাগছে, আমি ভাষাকে কোন সময় দর্শন করছি আর কোন সময় ভাষাকে আদর করছি, আমাকে তফাৎটা বুঝতে হবে। তো ভাষাকে আদর করতে গেলে তো ভাষা লাগে, পড়তে হয়। তো সেগুলো যদি না হয়, তো ওই মধ্যম অধম এই দর্শক যদি আসেন, আমি জানি না কিভাবে প্রিপারেশন দেবেশ নিচ্ছে এটা সঙ্গে ডিল করার, কিন্তু বা রাজেশই বা কি ভাবছে, ও তো একদম নতুন যুগের ছেলে। বলতে দেখো ডিলটা কি হয়, আমি যখন থেকে দেখেছি যে দর্শকের এই ডিনামিক্সের একটা চেঞ্জ হয়েছে, আমি আমার প্রোডাকশন ডিজাইনের মধ্যে কিছু জিনিস চেঞ্জ করা, আমি যদি খেয়াল করো আমরা সেটা ঢুকে গেছে। সেটা হচ্ছে যে আমার খুব সিন চেঞ্জ আমি যখন করি তখন আরো নিবিয়ে করি না, খুব দ্রুত ডিজলভ করে আমার
বেশিরভাগ ক্ষেত্রে মানে আইদার সেটা একটু লং ডিজার্ভ করলো, কিন্তু একটা থেকে আরেকটা চলন মানে পুরো এখন আগে যেরকম একটা পদ্ধতি তো সবটা থামিয়ে বা এখন এখনো হয়, 80% নাটক হয় যে পুরো থামিয়ে একটুখানি আবার সেক্টর চেঞ্জ করে আবার একটা হলো। আমি শিফটিং যেটাকে আমরা আমি শিফটিং বলে আলাদা কিছু আমার নাটকে থাকে না, মানে ফিল্মের মতো অনেকটা আর ওটাও কিন্তু তোমার ডিজাইনটাও দেখার মতো হয়, আর দর্শক কিন্তু পছন্দ করে দেখতে, একটা জিনিস ভেঙে একটা জিনিস তৈরি হচ্ছে। ওইটা একটা ইউজ এন্ড রিউজ অফ প্রপস, কত রকম ভাবে একটা জিনিসকে আমরা অন্যরকম কত রকম ভাবে ব্যবহার করতে পারি, মোবিলিটি। এই আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দেখো এই প্রত্যেকটা এলিমেন্ট গুলোকে অ্যাসোসিয়েট করার মতো একটা জায়গা তৈরি করতে হয়। মানে আমাদের ক্ষেত্রে কি হয় যে আমাদের আলো আলোর মতো হয়ে যায়, মিউজিক মিউজিকের মতো হয়ে যায়, সেট সেটের লোক আলাদা করে, কস্টিউমের লোক আলাদা করে। তার ফলে আদৌ আমি কস্টিউমের লোকের জানে না যে সে কি পিগমেন্টের কালার নিয়েছে, আর সেটের লোক জানে না তার কি রং, আর আলো যে সে করেছে সে একটা লাল নীল দিয়ে দিল, তাহলে বুঝলাম যে স্পেকট্রাল কালারের সঙ্গে পিগমেন্টের সংঘর্ষ হয়ে কি কি রং তৈরি হবে সে সম্পর্কে ধারণা নেই। তারপরে কোথাও একটা এইগুলো যদি গোড়া থেকে ভাবা যায়, এর বিজ্ঞানটা যদি গোড়া থেকে ভাবা যায়, তাহলে এই যে সমস্ত এলিমেন্ট গুলোর মধ্যে যে একটা অ্যাসোসিয়েশন আছে কোথাও, সেটা কিন্তু যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ওই যে বলছিলাম যে আনকনসিয়াস অবজেক্টিভিটি, ওই আনকনসিয়াস অবজেক্টিভিটিটা তৈরি হয়। এটা আমি করে দেখেছি ঘটে। এই সেটাই কিন্তু শিল্পের প্রথম শর্ত হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সেটা খুব কনসিয়াস ওয়েতে ট্রিট করতে হয় না, তো ডেফিনেটলি তার মধ্যে মানে শিল্পের তৈরি না। দেবেশ এটা সর্বনাশ করেছে অনেক ডিরেক্টরের, সেটা দেবেশ ওই যে একই জিনিস বারবার ব্যবহার করার ক্ষেত্রে ওই চাকা বসানোর স্বাভাবিক মুভ করতে গেলে এই একটা বাংলা থিয়েটারের চাকাটা প্রথমে এনেছে। হ্যাঁ তাই তো বলছি, করে সর্বনাশটা করেছো। আমি বলি গল্পটা বলি আগে শোনো। সেটা হচ্ছে যে এইটা তখন লোকের মনে হলো যে বাহ এভাবে করা যেমন, সবাই সেই প্র্যাকটিসটা শুরু করলো। একটি নাটকে মানে অনেক নাটকেই দেখতো, একটি নাটকের মনে আছে তো এরকম দেবেশের ধাঁচে সেট হয়েছে, দেবেশের ধাঁচে 20টা ছেলে আছে, দেবেশের ধাঁচে নানা রকম নানা চাকা আছে। এবার আরে শুধু ওইটা করলে তো হবে না, কোন রিদমে এটা চেঞ্জ করে কি মানে তৈরি করছে, যারা ঠেলছে তাদের শরীর এবং সেটটা দিয়ে এবং অভিনেতাদের কম্পোজিশন দিয়ে কি ছবি আমি তৈরি করছি, সে মিনিংফুল ছবি হচ্ছে কিনা, ছবির জন্য ছবি হচ্ছে এটা ভাবতে হবে। সে তো ভাবেনি, সে দেবেশে কিছুটা দেখেছে, দেখে খুব মানে অনুপ্রাণিত হয়ে গেছে আর কি। না না শোনো, তারপর দর্শকের প্রবলেম দেখো। এবার তারা তো ঠেলছে কিন্তু সেট নড়ছে না, অভিনেতা ওয়েট করে আছে যে আমাকে তো সংলাপ বলতে হবে, এখান থেকে ওখানে গেলে আমাকে সংলাপটা শুরু করো, এখানে সেটও চেঞ্জ হবে, আমি এখান থেকে ওখানে যাবো, সেবাটাই বলতে পারছে না অভিনেতা, ওয়েট করছে। দেবেশের অনুপ্রাণিত সেট চলছে না। এবার কি হলো, কিছু বুদ্ধিমান অ্যাক্টর ওখানে ছিলেন যারা সেট ঠেলছেন, তাদের মনে হলো সেটা চলছে না, এখন দরকার নেই, তার কাঁধে করে এগিয়ে দিলেন। কাঁধে করে আমি দেখেছি, এটা এই নাটক আমি দেখেছি, তারা হঠাৎ মনে হলো চলছে না কেন, মানে বিজ্ঞানটাও জানেন না যিনি ডিরেক্টর করিয়েছেন যে কিভাবে করলে সেটা হতে পারে। এবার তারা কাঁধে করে লিটারালি পালকির মতো করে একটা জিনিস ওখানে করলো। এবার তুমি অভিনেতার অবস্থা ভাবতো, যার ওই রিদমের সঙ্গে গিয়ে ওইখানে করলে তবে তুমি যেটা বলছো তৈরি হবে, একটা রস তৈরি হবে। এই দেবের শুধু যে উপকার করেছে বাংলা থিয়েটার তার মানে এইসব সর্বনাশও করেছে। এটা বিষয়টা হচ্ছে যে দেখো আমি দর্শককে ওই যেটা বারবার করে বলার চেষ্টা করছি যে দর্শককে আগে থেকে ওরকম ভাবে না বুঝে নিজের কিছুটা ওই একটা সময় পাল্টাচ্ছে তার একটা ধরন আছে, সেখান থেকে তুমি একটা বিজ্ঞান ইয়ের মতো করে তৈরি করতে পারো, করে সেইটা তোমার ডিজাইনে তুমি চেষ্টা করতে পারো সেটাকে ব্যবহার করার। কন্টেন্টের জায়গা থেকে তুমি তোমার কন্টেন্টটাকে যদি তোমার মনে হয় যে এটা এই কন্টেন্টে আমি কাজ করবো, নিজে যদি নিজেও তো কোথাও একটা দর্শক এন্ড অফ দ্য ডে। তবে আমি যদি আমার কন্টেন্টের প্রতি আপনি যদি মানে খুব মানে সব হই শ্রদ্ধাশীল হই, আমার যদি নিজের কন্টেন্টটাকে ভালো লাগে তাহলে তো অন্য দর্শকের ভালো লাগে। মানে আমি যদি দায়সারা ভাবে কাজটা না করি তাহলে তো অন্যদের ভালো লাগার কথা না। এইটা আর একটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এই যে দর্শক কমার কথা হচ্ছে যে কমে যাচ্ছে, আমাদের থিয়েটারের দলরা কি একটা দল অন্য দলের নাটক দেখতে যায়? শুধু দলের ছেলেমেয়েরাই যদি, সব দলের ছেলেমেয়েরাই যদি থিয়েটার দেখতে আসে, যদি আসতে আমাদের অন্তত গোটা দর্শক হাউসফুল হয়ে যায় সব সময়। এই মুহূর্তে কলকাতা শহরে যত থিয়েটার দল আছে
সেই দলের যত ছেলে মেয়ে আছে তারা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে অন্য দলের নাটক দেখে, না, আজকাল সবাই থিয়েটার করে কিন্তু দেখে না, করেও না, দেখে না, পড়েও না, মানে করা বলতে ওই সবাই করে, আছে হ্যাঁ, সবাই করে। না, আছে। তোমাদের দুজনের কথা থেকে একটা কথা উঠে আসছে যে একটা প্রজন্মের বৌদ্ধিক চর্চার অভাব মূলত আমাদের দর্শক কম হবার, মানে অধম দর্শক হবার বা দর্শক না হবার একটা প্রধানতম কারণ। আমি একটু ঘুরিয়ে তোমাদের দুজনকে প্রশ্ন করছি, একটা প্রজন্মের এই বৌদ্ধিক চর্চা হানি হবার দায় কি তোমরা অস্বীকার করতে পারো? কেন হলো? তাহলে সেটা থেকে হয়তো আজকের আলোচনার গতিটা অন্যদিকে যাচ্ছে। এটা শুধু থিয়েটারের ক্ষেত্রে শুধু নয়, না, আমাদের এটা সামগ্রিকভাবে সামাজিকভাবে তুই যদি দেখিস, আমাদের সারা ভারতবর্ষের এই মানে মুহূর্তেই একটা সারা মারাত্মক পৃথিবী- সাংস্কৃতিক অবক্ষয় হয়েছে। সারা পৃথিবী, আমি ভারতবর্ষ নয়, আমার চোখের সামনে একটা গোটা পৃথিবীরও বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের যে জেনারেশনের যে অবক্ষয় এসছে, এটাকে আমরা যেটা বলছি যে কালচারাল যে ডেকাডেন্স একটা তৈরি হচ্ছে, এইটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলা বা ভারতবর্ষের নয়, এটা সারা পৃথিবী জুড়ে ঘটছে, সারা পৃথিবী জুড়ে ঘটছে। তার কারণটা সব থেকে একটা বড় কারণ যেটা বললো সেটা হচ্ছে যে এই পুরো জগৎটা আমাদের এই হাতের মধ্যে চলে এসছে, একটা মাল্টিফাংশনাল ডিভাইস, সেটা কি করে ব্রেন ডিনামিক্স নষ্ট করতে পারে। তোর হাতের সামনে ওটা থাকলে এখন মানে তাও অনেকের হাতে মানে উসকুস করছে আর কি, মানে পকেটের মধ্যেই ভাইব্রেশনে বেজেছে, দুবার দেখেছে, এরকম এরকম চলে আসছে এর মধ্যেই। কনসেন্ট্রেশন লেভেল, তোকে তো কোনো কিছু বই লোকে পড়ছে না জানিস, বই বিক্রি সারা পৃথিবী জুড়ে বই বিক্রি কমে গেছে। মানে জেনারেশন হঠাৎ করে তৈরি হচ্ছে না, বৌদ্ধিক চর্চা করছে না, এটা নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে। এবং এটা যেটা এটা বলেছে সেটা একদম কারেক্টলি সেটা বললো, সেটা হচ্ছে যে এটা বাজার অর্থনীতির ব্যাপার। মানে তোকে কোথাও একটা লোভ তৈরি করতে হবে, তোর মধ্যে লোভ তৈরি না হলে তুই তো বাজার করবি না। মানে লোভ এবং স্ট্যান্ডার্ডাইজেশন, মানে একটা ভালো মাকে যে তার ছেলেকে সানলাইটে জামা কাপড় কিছু দেয়, যে হরলিক্স খাওয়ায়, যে বোনভিটা খাওয়ায়, মানে বলতে চাইছে যে তোমাকে সারাক্ষণ ধরে তোমাকে ওই একটা স্ট্যান্ডার্ডাইজেশন তৈরি করে দেওয়া হবে, এবং তুমি কিরকম মানে লোক তোমায় কিরকম দেখানো হবে, একটা একটা মানে কল্যাণীর লোকও আবার একটা খুব গ্রামের একটা মেয়েও আবার শহরের একটা মেয়ে একই সঙ্গে একই সিরিয়াল দেখবে, দেখে ওই চকচকে মেয়েটাকে দেখবে এবং প্রত্যেকে চকচক হতে চাইবে। তুমি জানো যে ফর্সা হওয়ার জন্য তখন ফেয়ার অ্যান্ড লাভলি তাকে পাবে, ভারতের চাষিকে কি নিয়ে ছাড়বে ফেয়ার অ্যান্ড লাভলি। তো এই যে এবং বিজ্ঞাপন এইভাবে হবে যে থিয়েটার করে, তার বিজ্ঞাপন দেখেছিস তো ফেয়ার অ্যান্ড লাভলি, একজন একটি মেয়ে থিয়েটার করে, কালো মেয়ে, কোনকার বিজ্ঞাপন বলছো? ফেয়ার অ্যান্ড লাভলি। ও আচ্ছা, যেটা করে কালো মেয়ে, সে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলো, মেয়েকে অডিশন দিতে গেল, ফিল্ম হলো, সে ফিল্ম স্টার হয়ে গেল, তো থিয়েটার এবং উপচে পড়ছে দর্শক, অ্যাডভার্টাইজমেন্ট অফ ফেয়ার অ্যান্ড লাভলি। সুতরাং আমাদের এই যে এই যে কালচার, এই যে লোভ, এই যে বিশ্বায়ন, এইটা কোথাও তো আমাদের সামাজিক পেরিফেরির মধ্যে, সামাজিক স্তরের মধ্যে ছড়িয়ে গেছে, সেটাকে তো অস্বীকার করা যায় না। তাহলে একটা জেনারেশন, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই জেনারেশনের ক্ষেত্রে এটা ছাড়া তাদের কাছে কোথায় কোনো অপশন নেই, তাদের কোনো ধৈর্য নেই, ধৈর্য নেই। প্রথমেই আসছে আমি কদিনের মধ্যে বিখ্যাত হয়ে যাবো। মানে আজকে তুই আমাদের দলে যে সমস্ত ছেলে মেয়ে আসছে বা তোর দলের ছেলে মেয়ে আসছে, কি জন্য আসছে? সিরিয়াল করবে বলে আসে তো, সিরিয়াল বা ওটিটি মানে অন্য মাধ্যমে কাজ করবে। শুধুমাত্র থিয়েটার করতে আসছে তার সংখ্যা 0.001%, বাকি এই 99% বেশি লোক ছেলে মেয়ে আমাদের সঙ্গে কাজ করতে আসে। এবার ওরা বেছে নেয় কোন কোন দলে কাজ করলে সুবিধা হবে, সেই দলের ডিরেক্টর ফিল্ম ডিরেকশন করেন কিনা বা ফিল্মের সুযোগ আছে কিনা, সেই দলে কজন ফিল্মের অভিনেতা আছে, সেই সব খেয়াল করে দেখো, সেই অনুযায়ী দলের লোকজন হয়। প্রথমেই জিজ্ঞেস করে এসে মানে যে আপনাদের এখানে চান্স দেওয়া হয় তো। তো ফলে এই যে একটা আমরা বড় বড় যে ছেলে মেয়েদেরকে পেয়েছি যারা আসলে ঘুরেও তো আমাদের দর্শক, হ্যাঁ ওরা তো আমাদের দর্শক দেখেই তো, এবং ওরা খুব দ্রুত এই যে দ্রুত এবং তারা মেকারও হয়ে যাচ্ছে, বানিয়েও ফেলছে, এবার বানিয়েও ফেলছে না। এবার তারা ধর তুই ধর 1-2 মাসের মধ্যে তুই ফ্রিল্যান্সার একটা হয়ে যাচ্ছিস, কারণ তোমার ছেলে মেয়েদের সব এবার সে তো হাঁটতে জানে না, কথা বলতে জানে না, বাচ্চাদের কোনো ট্রেনিং নেই, শরীরে কোনো ট্রেনিং নেই তার, সে হঠাৎ করে দেখলাম সে ফ্রিল্যান্সার একটা হয়ে গেল। তারপরে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্টের তালটা হয়েছে, সেই তালের জন্য সে একটা দল বানিয়ে নিয়ে রেজিস্ট্রেশন করে
সে একটা ডিরেক্টর হয়ে গেল, এবার তার হয়তো কাগজে প্রশংসাও বেরিয়ে গেল। এবার মানে এইরকম ভাবে একটা সামগ্রিক না আসলে তৈরি না হয়ে নিজেকে বাজারে বেচতে বেরোলে সে বড় ভয়ঙ্কর জিনিস হয়। এটা আমাদের নিজেদের, আমরা দর্শক ক্ষতি করেছি এরকম ভাবে। আমাদের অনেক নাটক সত্যি সত্যি তো মানে আমাদের এই মুহূর্তে বাংলা থিয়েটারে এমন প্রোডাকশন হয় তার যেগুলো সত্যিই বসে দেখা যায় না, যেগুলো দর্শক রিজেক্ট করতে বাধ্য, তার সংখ্যাটা কিন্তু 60 to 70%। 30% কোয়ালিটিতে আছে। এবার এখানে একটা বড় কোশ্চেন তৈরি হয় সবসময়, আচ্ছা এই যে বড় স্টারদেরকে নেওয়া হচ্ছে, এই স্টারদের যে দর্শক টানে বা স্টারদের টিকিটে যে 1000 টাকা 2000 টাকা টিকিট করছে, এই স্টারটা কি আমাদের দর্শকের ক্ষতি করছে? আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে। আমি তো আমার যদি আমাকে বলো, আমি স্টার আর নন স্টার দুটো ফরম্যাটে কাজ করছি। উইঙ্কল টুইঙ্কল আমার স্টার ফরম্যাটের কাজ যদি হয়, তাহলে আমার দেবী সর্বমস্তা নন স্টার ফরম্যাটের কাজ। তখন তো কোনো স্টার ছিল না, নন স্টার। মিনারবারে পাটারির ইয়ং ছেলে মেয়েদেরকে নিয়ে করা, তাহলে ফরম্যাটটা কি? সাকসেসের ফরম্যাটটা কি স্টার? সাকসেসের কোনো ফরম্যাটও নেই, ফর্মুলাও নেই। বুঝতে পারি না যে তুমি স্টার দিয়েও যদি তোমার যদি প্রোডাকশন ভালো না হয়, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আফটার উইঙ্কল টুইঙ্কল, আমি দলের নাম বলবো না, যারা যদি কেউ জেনে থাকেন বুঝে থাকেন বুঝবে। আরেকটি দল রজতব দত্তকে নিয়ে একটি সঙ্গে সঙ্গে নাটক করেছিল, হ্যাঁ মনে হচ্ছে জানি না। এবং তখন রনি হিট, এবং তখন ওই অপারেশনের ফিল্মটা রিলিজ করেছে পারমিতার একদিন, প্লাস উইঙ্কল টিঙ্কল সবটা মিলে রনি হিট। ওরা ভেবেছিল সঙ্গে সঙ্গে আমাদেরটা হিট হবে, মানে দুটো শোয়ের একটা কি দুখানা শোয়ের লোক হয়েছিল রনির নামে, তার শো থেকে রিজেক্টেড। আসলে না থিয়েটারে না স্টার বললে একটু মানে বেশি বলা হয়, শক্তিশালী অভিনেতা বললে বোধহয় বেশি বলে। এটা ব্যাপারটা হচ্ছে যে না, কিন্তু স্টার আছে, আমি আমাকে বলছি অভিনয় না জেনে স্টার না স্টার অভিনয় জেনে তো অবশ্যই, আমি যে অভিনয় জেনে স্টারের কথা বলছি। স্টার দেখতেও আসে না এমন নয়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আগের দিন আমার কারুবাসনাতে, এখন কারুবাসনা আমার সিনেমাগ্রাফি করা, কারুবাসনাতে অনেকবার অভিনয় করে। এবার কারুবাসনা অনেকদিন ধরে হচ্ছে, আর 7-8 বছর ধরে হচ্ছে। আগে কারুবাসনাতে যে ধরনের দর্শক আসতো, এখন পুরো দর্শকের ধরনটা বদলে গেছে। তারা কেউ জীবনানন্দ দাস পড়েনি, তারা অনেকবার ঢুকে সিটি দিয়ে দিতে পারে। আমি শঙ্কায় থাকি জীবনানন্দ দাসের নাটক যে কোনো মুহূর্তে সিটি একটা দিলেও দিয়ে দিতে পারে। সেই দর্শক কিন্তু সম্পূর্ণ আলাদা, তারা কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে আসছে। তো ফলে এই যে বারবার আমি একটা মানে হেটেরোজিনিয়াস একটা হাইব্রিড দর্শকের কথা বলছি, সেটা ক্রমশ বেড়ে গেছে, ক্রমশ বেড়ে গেছে। 100বার সত্য। মানে আমি গিরিশেই মানে ওই মিনার্ভাতেই ছিল বিনয়ের জীবন হচ্ছিল। এই আমাদের সুমিত, বুদ্ধ আর ওই সুমন্ত্র কিছু একটু ফ্যান ফলোয়ার্স আছে ছোটখাটো। সেখানে একটা দৃশ্য হচ্ছে যেখানে বিনয় মজুমদারের মা মারা গেছে। ও ডিজাইনটা করেছিল, ওর মায়ের একটা বালিশকেও আঁকড়ে ধরছে, তো বালিশটার ভিতর থেকে একটা মায়ের লাল পাড় শাড়ি বেরোচ্ছে। খুব সত্যি ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু তার আগে একটা এত মানে তোমার ওই মাতৃবিয়োগের যন্ত্রণার কথা বলে যাচ্ছে না, তখন চোখ দিয়ে জল আসে। ওরা দুজন তিনজনে খুবই ভালো অভিনয় করছিল, তখন হাততালি ওঠারও কথা নয়। সেই সময় 4 জন মারলো সিটি, বুদ্ধ সিটি একদম। হ্যাঁ, এটা আমি আরেকটা নাটকে দেখেছি, দাঁড়া বলছি, এটা অর্ণর একটা নাটকে দেখেছি আমি। কি যেন নাটকটা? অথই। আমি বললাম অন্যটা কি পারে যে অনির্বাণ ঢুকলো খেয়ে তিনি সিটি পড়লো। তাই বললাম যে দেখ, তাহলে আমরা কোথাও ব্যর্থ হয়ে যাবো না, আবারও ব্যর্থ হলাম। হয় সেটা, এটা ঠিক আছে, স্মার্টস অফ দ্য গেম। তা সত্ত্বেও যদি একজনের জন্য কিছু দর্শক থিয়েটারে আসে এবং সিটি দেওয়ার পরে বুঝতে পারে সিটি দেওয়াটা উচিত হয় না, সেটা বোঝে না, ধরে নিলাম, আশাবাদী হয়ে ধরে নিলাম, তারা ভাবলে বা থিয়েটারটা ইন্টারেস্টিং জিনিস, তো অনেকবারকে দেখতে এলাম কিন্তু অন্য একটা জিনিস পেলাম, পরের বার থেকে আমি আর সিটি দেবো না। যদি আশা না করলে তো তোমার কারো থিয়েটার চর্চার কোনো মানে এটুকুই লাভ যদি হয়, থিয়েটার চর্চার কোনো মানেই থাকবে না। আর ব্যক্তিগত চর্চা কিন্তু বেশি দিন সামগ্রিকভাবে হয় না, তো মানে থাকছে না। না, আমি ভাবতে চাই না এটা, কিন্তু বারবার মনে হয় যে সত্যি এই আমি যদি পশ্চিমবঙ্গ স্টেটের কথাই ধরি, 10 বছর পর এই স্টেট থেকে যারা শিক্ষিত হয়ে বেরোবে তারা থিয়েটার দেখবে। আমরা তো পড়াই না স্কুলে। করবে, তুমি চলো না, পরশুদিনকে তুমি তো যাবে তো দিল্লিতে,
কতগুলো দল দেখবে, তুমি তো পাগল হয়ে যাবে। পশ্চিমবঙ্গের 400 পশ্চিমবঙ্গের নাটক গ্রান্টের জন্য 400-400-র উপর দল, তারাও বেশি। তারা মানে ভাবো 400 দল মিনিমাম 2টো করে নাটক করছে বছরে। তো এখানে তো দর্শক ভাগাভাগি তো হবেই এখানে। এবং আমার ওইটাই মনে হয় যদি 400 নাটকে আরেকটা হচ্ছে মফস্বলে যে বলে না দর্শক তৈরি হয়ে গেছে, মফস্বলে দর্শক নেই। আমি বলছি তোমাকে, মফস্বলে একটা দল এক নাটক দুবার করতে পারবে না। মানে ধরো গোবরডাঙ্গাতে লিমিটেড দর্শক, গোবরডাঙ্গাতে একটা নাটক একবারই হবে। ওই নাটকটা আমাদের যেমন কলকাতাতে আমরা একটা নাটকের এখানে 50টা শো করছি, 60টা শো করছি, 70টা শো করছি, ওরা তো সেটা করে না। তার একটা কারণ দেবে যাবে, সরি না বলো বলো। সেখানে হচ্ছে কলকাতাতে হলে কি হয়, বাইরের লোক এসেও কলকাতায় নাটক দেখতে আসে, শুধু যে কলকাতা তা তো নয়। হ্যাঁ, মফস্বল থেকে গ্রাম থেকে লোক এসে প্রচুর মফস্বলে লোক। তুমি কি গ্রামের দর্শক, শহরের দর্শক গ্রামে গিয়ে নাটক দেখবে? দেখবো না তো। তাহলে কোন সংখ্যা তো কম না, কিন্তু ওই গ্রামেরও আমি তোমাকে ছোট্ট এক্সাম্পল দিই। একটা গ্রামের না মানুষের কম নয়। এবার আমি তোমাকে বলছি গোবরডাঙ্গাতে, শুধু গোবরডাঙ্গাতে আমি বলছি, গোবরডাঙ্গাতে 18 লাখ মানুষ থাকে। গোবরডাঙ্গা গাইঘাটার ওই পেরিফেরি জুড়ে 18 লাখ মানুষ থাকে। 18 লাখ মানুষের আমি 2% বুঝি। হ্যাঁ, তার মানে তোমরা এতদিন ধরে আমরা 30-40 বছর ধরে থিয়েটার করে তুমি কজন দর্শক তৈরি করবে? ফেস্টিভ্যাল করলে এত লোক কোথেকে চলে আসে? ফেস্টিভ্যাল করলে যেটা হাউসফুল হয়ে গেছে প্রত্যেকটা প্রায় মফস্বলে অর্ধেক ফেস্টিভ্যাল। আমি একটা কথা বলি, ফেস্টিভ্যাল করলে তুমি তো কলকাতার নাটক নিয়ে আসছো। হ্যাঁ, এবার কলকাতাকে সেল করছো তুমি ওখানে। যারা কষ্ট করে কলকাতা আসতে পারছে না, তারা হাতের পাশে ওই নাটকগুলোকে পাচ্ছে, তারা কম পয়সায় নাটকটা তাদের আসতে যেতেই তো খরচা আছে, থাকা এখানে আসা যাওয়া খাওয়া দাওয়া, তার বদলে তুমি এটা কম পয়সায় তুমি ঘরে পেয়ে যাচ্ছ। এই প্রসঙ্গে আমি সরি আবার ইন্টার করছি। এই কারণে যেহেতু এই যে দর্শক যেখানে শহরে এসে নাটক দেখা এবং হয় শিল্পীকে দেখছে কি দেখছে, যেহেতু এটা ওখানে চলে যাচ্ছে, ওরা বসে দেখতে পাচ্ছে আর খরচা করে এখানে আসতে হচ্ছে না। ঠিক এইভাবে একদিন প্রফেশনাল থিয়েটার মানে বন্ধ হয়ে গেল, চলে গেল ওইখানে। এখানে একটা বড় কারণ চলে গেল, ওই যে বাস লোক আসতো শনি রবি, থিয়েটারটা কিন্তু কমার্শিয়াল থিয়েটার পতনের একটা বড় কারণ। যে মুহূর্তে তুমি ওখানে চলে যাচ্ছ, চেয়ার কষ্ট করে এখানে দেখতে আসবে, তোমার নাটক ওখানেই দেখো। আমি জানি দুদিন পর ফেস্টিভ্যাল দর্শক তো একটা কানেক্ট কিন্তু করতে চায় জ্যান্ত মানুষদের সঙ্গে, এবং যদি জ্যান্ত মানুষটা যদি প্রিয় ফিল্মের লোক হয়, আরো বেশি কানেক্ট করতে চাইবে। তো আমাদের ফিল্মের প্রতি অসম্ভব একটা মায়া, অসম্ভব আমাদের, মানে আমি যেটাকে আধিক্যতা বলি, আধিক্যতা নয় অ্যাকচুয়ালি ভালোবাসা হয়তো, এটা এই আধিক্যতার কারণটাও আমি ঠিক বুঝতে পারিনি। মানে ম্যাজিক আছে না, একটা রহস্য। না, আমাকে তুই বলো মেগা সিরিয়ালে জঘন্য একজন মানে অভিনেত্রী 3 নম্বর 4 নম্বর, তার মধ্যে কি ম্যাজিক পাচ্ছ? সে থাকলেও দেখতে আসে, তখন জিজ্ঞেস করছে ওই সিরিয়ালের ওই মেয়েটা পাঠ করছে না, টিকিট কেটে কাউন্টারে টিকিট কেটে কাটছে, কি করে হচ্ছে আমাকে বোঝাও, কি মায়া আছে তার মধ্যে? তত্ত্বগত জায়গা থেকে এবার তুমি যদি মানুষের মানে দেখো সেটা কোন শ্রেণী, তোমাকে প্রথম কথা ক্লাস করতে হবে। যেটা বলছিলাম না যে ওই দর্শক জিন আর এনভায়রনমেন্টাল স্টাইল তুমি ফেলো, ডিআইটি থিওরি দিয়ে ফেলতে হবে তোমাকে, যে ওর জন্ম হওয়া, বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা এবং তার সঙ্গে ওর শিল্প সম্পর্কে বোঝাপড়া কি আছে, সেখান থেকে ওই মেয়েটাকে ওইটা বলবে, সবাই বলবে। আমি একটা কথা বলি, আমি দর্শক হিসেবে বলে ফেলছি, থিয়েটার দর্শক দেখো, তুমি দর্শককে যদি ধরে নিয়ে দোষ দিচ্ছ যে দর্শক নাটক দেখতে আসছে না, দোষ দিচ্ছে না, দোষ না, এটা আমরা আলোচনা করছি, আসছে কি আসছে না, একেবারে আসছে না এই বিষয়ে আমরা আমার নাটকে তো লোক হচ্ছে, এবার আমি আমার নাটকে লোক হয় না, আমার তোমার বিক্রি হয়। তুমি যে একটু আগে যে কথা বলছিলে দলের ছেলে নাটক দেখে না, তাই তো? তাহলে এবার দলের ছেলেকে মোটিভেট করা যে তোরা অন্য নাটকগুলো দেখবি, দেখতে বাধ্য, সেটা দলের দায়িত্ব, দর্শকের দায়িত্ব নয়, তাদেরকে নাটক। তা আমার দলের ছেলেই যদি অন্য নাটকগুলো না দেখে, তাহলে দর্শকরা তৈরি হবে কোথায়? বরঞ্চ উল্টে আমি যদি দর্শক দলের সদস্য এবং অন্য দলের নাটক দেখি, আমি বাড়ি থেকে বলতে পারবো আমার এই নাটকটা দেখো, জানো তো দারুণ নাটক, দেখে এলাম আমি। দলের ছেলেটাই তো নাটকের জন্য আসছে না, আমার দলের জন্যই আসছে না, সে আসছে তার জন্য, তাকে আমি তোমার নাটক কি করে দেখতে পারবো? অত সহজ নাকি মোটিভেট করা? কি অত সহজ যদি না তোমার একটা কমন গ্রাউন্ড থাকে? তোমার যদি সেই কোথাও সেই ইচ্ছাটাই তো কোথাও একসময়। আমি একটু আমার একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করবো। হ্যাঁ, নিশ্চয়ই। এরকমও হয়েছে, একটা নাট্যোৎসব বা ওই 2 বা 3টে দল মিলে একদিন হচ্ছে, যে দলটা অর্গানাইজ করেছে তারা প্রথম নাটক করেছে, আমার এই অভিজ্ঞতা একাধিকবার আছে।
প্রথম নাটক করে সে পুরো দল নিয়ে বেরিয়ে গেল, পরের নাটকগুলো দেখলো না। প্রথম করলে মানে সে তো ফ্রি হয়ে গেল, সে থাকতে পারতো। কিন্তু সেই দলের যে উদ্যোক্তা যিনি করেছেন, তিনি পুরো দল নিয়ে বেরিয়ে চলে গেলেন। কখনো বলছেন যে ওই গোবরডাঙ্গা থেকে কলকাতা ফিরবো, অনেকটা দূর, কিন্তু পরের দলগুলোও কলকাতা ফিরবে, আবার কলকাতায় হলেও উনি বেরিয়ে এসছেন। এই অভিজ্ঞতাও আছে। তিনি কিন্তু দলের অন্যদেরও দেখতে দিলেন না সেই নাটকটা, পরের নাটক। সেদিনকে 3টি নাটক ছিল আমি ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই হয়। শুক্র শনি রবি, শুক্রবার দিন 3টি নাটক ছিল, শনিবার দিনও 3টি নাটক ছিল, রবিবারেও 3টি নাটক ছিল। এই 9টি দলই একই ঘটনা ঘটায় এবং এই 9টি দলকে আরো যে 9টি দল ফেস্টিভ্যালের জন্য ডাকে এবং এই যে 9টি দল যে 9টি জায়গায় করতে যায়, এই 9-9-81 জনই একই ঘটনা ঘটায়। কারণ এটা হচ্ছে আমরা এক্সচেঞ্জ শো করি, আমরা নিজেরাই নিজেদের দর্শককে, নিজেদের নাটককে মান্যতা দিই। এই 81 জনই তাই। আপনি একটি দল দেখেছেন, বাকি 80 জনকে দেখেননি। এরা প্রত্যেকেই তাই, একই জায়গায় আছে। এটা এই জায়গাটার এই যে দায়, যে বৌদ্ধিক চর্চার দায়, যেটা বারবার করি আজকের আলোচনাতে আমাদের উঠে এসেছে একটাই কথা, বারবার করে বৌদ্ধিক চর্চা। কিন্তু একদম কিন্তু তারপরেও আমি বলবো, যদি এটা হয়েও থাকে 80-20% যদি হয়, আমার বিশ্বাস যে 20 জনের জন্য আজকে দেবেশদা এখনো নাটক করে যাচ্ছেন, বারবার করে বলেছেন 50-এর সময় বলেছিল আমি রিটায়ার করবো, 58-তেও বলেছো রিটায়ার করবে, আমি জানি 108-এও তুমি করছো না, তুমি ওই 20 জনের জন্যই করে যাবে। হ্যাঁ, তুমি আগের পরেও তুমি সেই 20 জনের জন্য। রাকেশ, আমার খালি এই মুহূর্তে আমি থিয়েটারটা বন্ধ করতে পারছি না, তার কারণ হচ্ছে যে আমার জন্য দুটো ছেলে বিয়ে করছে, তার মধ্যে একজনের বাচ্চা হয়েছে। তাহলে আমি যদি এক্ষুনি থিয়েটারটা বন্ধ করে দিই, তার ফলে ওরা ঠিক ওরা মানে আমার দলের গ্রান্ট পাক বা না পাক, তারা আমার দলটার উপর ভিত্তি করে বেঁচে আছে, তাদের জীবন নির্বাহ। আমি বোধহয় তোমার এই কথাটাকে নিয়ে শেষ করব। তার ফলে ওটা আমার একটা শুধু মানে দায় নয়, দায়িত্ব। এই দায়িত্বটা একটু আমি ওদেরকে মানে ইয়ে করে দিই, জীবনে এস্টাবলিশ করে দিই। ওটা আমি আমার নিজের আর থিয়েটার সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার আর আগ্রহ নেই। আমি যে কারণে এখান থেকে ছেড়ে আমি পাহাড়ে চলে গেছি একটাই কারণে, আমার ব্যক্তিগতভাবে থিয়েটার সম্পর্কে, বাংলা থিয়েটার সম্পর্কে কোনো আগ্রহ নেই। এই দায়িত্বটা যদি আমাদের থিয়েটারে নিত, যদি আমরা এই থিয়েটার থেকেই রোজগার করতে পারতাম, খেতে পারতাম, তাহলে মনে হয় থিয়েটারে দর্শক থাকতো, থিয়েটারে অভিনেতাও থাকতো। মানে আমরা তো সত্যি অভিনেতাও নেই থিয়েটারে, প্রত্যেকটা দলেতে লোক আছে, ছেলে মেয়ে। আমরা কাদেরকে নিয়ে থিয়েটার করি, মানে এটাও তো একটা খুব বড় সত্যি। এই বৌদ্ধিক চর্চার জায়গাটা ওই যে কজন আছেন, ওই 20 জন 30 জন, তাদেরকে নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। হ্যাঁ, থিয়েটারের দর্শকের সংখ্যা কমছে, এ বিষয়ে আমরা সকলেই নিঃসন্দেহ। আমি আবারও বলবো, যদি দর্শকদের মধ্যে থেকে কোথাও কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। প্রশ্ন করছি না, প্রশ্নগুলোকেই রাখলাম, উত্তরের মতো শোনালো, ওটা আসলে প্রশ্নই তো রাখলাম। আমার একটাই কথা রয়েছে, আপনি যেটা বললেন, আপনার ওই কথার রেস ধরেই বলি যে ম্যাডাম, আপনারা তিনজনেই আলোচনা করলেন বা আর যারা যারা বললেন, প্রত্যেকেই তো আমরা সমস্যা বললেন, তো এর কোনো সমাধান নেই, মানে দর্শক আকৃষ্ট করার জন্য এর কোনো সমাধান নেই। না, দেবেশও কিন্তু বলেছে, আমরা বলেছি সমাধান ঠিক নয়। সমাধানের কথা তো বললাম, কিভাবে হতে পারে, কিভাবে সময় চিহ্ন আমরা ধরতে পারি যাতে আকৃষ্ট হয়, বা আমাদের ডিজাইনিং মধ্যে দেবেশ বলেছে, সেটা আমরাও চেষ্টা করেছি বলবার যে কি আসলে এগুলো না শিল্পের কোনো, হ্যাঁ, শিল্প এমন একটা জটিল এবং অন্তর্গত বিপন্নতার বিষয়, সেখানে না ওরকম ভাবে ঠিক বলে দেওয়া যায় না তোমার টাইফয়েড হয়েছে তাই তুমি পেনিসিলিন এটা খাও, হ্যাঁ, এইটা ঠিক বলা যায় না। এটা আমাদের আমার মনে হয় কমার্শিয়াল ক্ষেত্রে অঞ্জন চৌধুরী ছোট বউ অতটা হিট, মেজ বউ বড় বউ অতটা হিট নয়। ওই কমার্শিয়াল একটা জায়গা থেকেও বলা যায় না, ইন্টেলেকচুয়াল জায়গা থেকেও বলা যায় না, কোনো বাজারি ফর্মুলা কিছু নেই। জার্নিটাই তো ট্রায়াল এন্ড এরর, অনেক ঠকে ঠকে, অনেক ভুল কাজ করে, অনেক ব্যর্থতা নিয়ে তবে তো একটা মানুষ তার মোটামুটি রাস্তা যখন খুঁজে পায়, তখনও তার মনে হয় যে আসল রাস্তাটা আমি এখনো জানি না। প্রত্যেকের নিজস্ব বিপন্নতাই বেশি, খুবই জটিল, খুব জটিল, প্রসেসটাই তো জটিল। সত্যি থেকে জিজ্ঞেস করা হতো যে এই কবিতাটার মানে কি, ভয়ঙ্কর রেখে যেতেন হয়তো। চল এখানে শেষ করে দেওয়া। একটি দলকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, দেবেশদা এবং ঈশিতা দিকেও আমার তরফ থেকে এবং দলের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আজকের এই সন্ধ্যাটাকে আমাদের কাছে মূল্যবান করে তোলার জন্য। এবং আজ
যারা দর্শক হিসেবে, মূল্যবান দর্শক হিসেবে যে কজন উপস্থিত ছিলেন, সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। শুভরাত্রি। আর মাইক নিচ্ছি না, এখানে আমি একটা কথা বলি। আমাদের একটি দলের পক্ষ থেকে আলোচক এবং সঞ্চালক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।